স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে। পুরো সংবাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। করোনা প্রতিরোধে রাজধানীতে অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজ প্রদানের কার্যক্রম আবার শুরু হয়েছে। সোমবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্বায়ত্তশাসিত হাসপাতাল সহ বিভিন্ন টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম শুরু হয়। অ্যাস্ট্রাজেনেকা টিকার মজুদ ফুরিয়ে যাওয়ায় মে মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে দ্বিতীয় ডোজের টিকাদান বন্ধ করে দেওয়া হয়। এ কারণে প্রথম ডোজের টিকা নিয়েছেন এমন 15,21,000 মানুষ দ্বিতীয় ডোজ পাননি। রোববার জানানো হয় 2 আগস্ট থেকে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে এবং 7 আগস্ট থেকে সারা দেশে দ্বিতীয় ডোজের টিকাদান শুরু হবে। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিশাদ হাসান ও মৌ খন্দকার। রিশাদ হাসান যুক্ত হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে। যুক্ত হব রিশাদের সাথে। রিশাদ, অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে, আর সব কেন্দ্রে পৌঁছেছে কি? কেমন দেখছেন পরিস্থিতি? আফরিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে অ্যাস্ট্রাজেনেকা টিকা আজ থেকে দ্বিতীয় ডোজ কিন্তু আবারও শুরু হয়েছে এবং এরই ভেতরে 43 লাখ মানুষ দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেছে। এবং আজকে বিএসএমইউতে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ হয়েছে যেখানে 98% মানুষের শরীরে অ্যাস্ট্রাজেনেকার টিকার যে অ্যান্টিবডি সেটি কিন্তু পাওয়া গিয়েছে। এবং এ বিষয়ে আমার সঙ্গে কথা বলার জন্য আছেন বিএসএমইউ এর উপাচার্য। আমরা একটু তার সঙ্গে কথা বলবো। আমাদেরকে একটু বলবেন যে আসলে যে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হলো সেখানে 98% মানুষের শরীরে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গিয়েছে, এ বিষয়ে একটু বিস্তারিত জানান। আপনারা জানেন যে আমরা গত এপ্রিল থেকে এই জুলাই পর্যন্ত 209 জনের উপরে আমাদের এই গবেষণা কার্যক্রম পরিচালিত হয় এবং অ্যান্টিবডি আমরা প্রায় 98% পেয়েছি এবং 2% পাইনি। যাদের মধ্যে পাইনি তাদের কারো ক্যান্সার ছিল, কারো ইমিউনো কম্প্রোমাইজ, কারো স্প্লিনটাকেই অলরেডি রিমুভ করা হয়ে গেছে। এই ধরনের আর অতি বয়স্ক, অনেক বয়স্ক একজনকেও পেয়েছি 103 বছর। এদের মধ্যে আমরা একটু অ্যান্টিবডি পাইনি। বাকিদের মধ্যে আমরা 98% পেয়েছি এবং সেটা 50 থেকে 40,000 পর্যন্ত, 50 পর্যন্ত থাকলে আমরা ধরে নেই যে তার অ্যান্টিবডি গ্রো করেছে। 50-এর নিচে যারা, তাদের অ্যান্টিবডি নাই। এবং যারা করোনা আক্রান্ত তাদের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি অ্যান্টিবডি পাওয়া গেছে। ভ্যাকসিনও নিয়েছে, করোনা আক্রান্ত ছিল। আবার যারা করোনা আক্রান্ত হয়নি কিন্তু শুধু ভ্যাকসিন নিয়েছে তাদের অ্যান্টিবডির সংখ্যা ছিল 50 থেকে 1,000। আর 1,000 থেকে 40,000 পর্যন্ত হয়েছে হলো যারা করোনা আক্রান্ত ছিল এবং ভ্যাকসিন নিয়েছে। এবং আমরা অ্যাস্ট্রাজেনেকার উপর এটা করেছি। এটা বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণা কার্যক্রম। এটা মনে করি আমরা আরও যদি স্যাম্পল 1,000-এ উন্নীত করতে পারি, এটা হবে বাংলাদেশের সবচেয়ে বেস্ট রিসার্চ ওয়ার্ক। অসংখ্য ধন্যবাদ আফরিন। আমি কথা বলছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে এবং তিনি বলছিলেন যে 98% মানুষের শরীরে যে ভ্যাকসিনের উপস্থিতি পাওয়া গিয়েছে, অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গিয়েছে, সে বিষয়ে তিনি কথা বলছিলেন। এবং তিনি একই সঙ্গে বলছিলেন যে এই গবেষণাটিকে আরও বড় পর্যায়ে করবার কথা তিনি কিছুক্ষণ আগেই বলছিলেন এবং অন্তত 1,000 জন মানুষের উপস্থিতিতে এই ধরনের কাজ তিনি করতে চান। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আমাদের সহকর্মী মৌ খন্দকার আছেন মুগদা জেনারেল হাসপাতালে, সেখান থেকে তিনি জানাবেন অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজের খবরাখবর। মৌ খন্দকার। ধন্যবাদ রিশাদ। আপনি যেমনটি বলছিলেন এখানেও কিন্তু একই অবস্থা আমরা দেখেছি। সকালের দিকে আসলে পেশেন্টদের যারা রয়েছেন তাদের প্রেশার কিছুটা কম থাকলেও এখন কিন্তু অনেকটাই বেশি আমরা দেখেছি। এখানে কিন্তু এরই মধ্যে দ্বিতীয় ডোজ শুরু করেছে। এই বিষয়ে কথা বলবো এখানে যারা কর্তব্যরত অবস্থায় রয়েছেন তাদের সঙ্গে। আসলে এই টিকাদান বিষয়ে দ্বিতীয় ডোজ এসেছে কিনা, কোন কোন ডোজ আপনারা দিচ্ছেন, এই বিষয়ে একটু বিস্তারিত বলবেন আমাদের। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। কথা হচ্ছে এখানে মেডিকেল স্টুডেন্টের টিকা দিচ্ছে সিনোফার্ম, এটা আমাদের চলছে। আর পাশাপাশি প্রথম ডোজ চলছে আপনার মডার্না। এর পাশাপাশি আমার গতকালকে যখন নিউজ হয়েছে যে সেকেন্ড ডোজ দিতে হবে, তখন অনেক মানুষ কিন্তু সকাল থেকে কিন্তু ভিড় করছে, কিন্তু আমাদের এখানে সেকেন্ড ডোজ দেওয়ার আজকে কথা ছিল না। কারণ যেহেতু আমরা 2টা টিকা দিচ্ছি অলরেডি আমাদের সমস্যা হচ্ছে। কিন্তু পরবর্তীতে আমরা মানুষের অনেক বেশি ভিড় দেখে কিন্তু আবার একটা বুথ চালু করা হয়েছে যে কোভিশিল্ড যে অক্সফোর্ডের টিকাটা দ্বিতীয় ডোজ যারা পায় নাই তাদেরকে আমরা কম বেশি মানে দর্জন করে এভাবে দিয়ে মানে শুরু করছি আর কি। ইনশাআল্লাহ কালকে থেকে এটা পর্যায়ক্রমে চালু হয়ে যাবে। অক্সফোর্ডেরটা এরই মধ্যে শুরু করেছেন? হ্যাঁ, এই যে আজকে 11টা থেকে শুরু করছি।
প্রথম আমাদের প্ল্যান ছিল না, কিন্তু আবার মানুষের অনেক ভিড় দেখলাম, তারপরে আমরা আবার শুরু করছি। আজকে থেকে আবার শুরু হয়ে গেছে। কালকে থেকে মোটামুটি সবাই সকাল 9টা থেকে পাবে ইনশাল্লাহ। যারা টিকা দিতে এসেছে তাদের প্রেশার কেমন দেখছেন? অনেক বেশি, অনেকে 4-5 মাসে বেশি হয়ে গেছে, তারা বলতেছে আমাকে আজকে দিতে হবে। অনেকে মেসেজ আসে নাই দ্বিতীয় ডোজে, তাদের তো আমরা দিতে পারছি না। তারপরেও তাদেরকে অনেক বুঝাইতে হয়েছে, অনেক ক্রাউড কন্ট্রোলের সমস্যা হচ্ছে। মানুষ মানে টিভিতে যা শুনছে তা শুনেই চলে আসছে। তো আপনাদের মাধ্যমে মেসেজ দিব যে আসলে আপনারা ধৈর্য ধারণ করবেন, সবাই আসলে দ্বিতীয় ডোজ টিকা পাবে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। আমরা মাত্র কথা বললাম এখানে যারা কর্তব্যরত অবস্থা আছে তাদের সঙ্গে, তারা কিন্তু বললো এরই মধ্যে দ্বিতীয় ডোজ তারা শুরু করে দিয়েছেন। তো অক্সফোর্ডেরটাও কিন্তু তারা এরই মধ্যে দিচ্ছেন। এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ খবর। মৌ খন্দকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকবার জন্য। সহকর্মীর রিশাদ হাসান এবং মৌ খন্দকার জানাচ্ছিলেন অ্যাস্ট্রাজেনেকা টিকার যে দ্বিতীয় ডোজ শুরু হয়েছে তার বিস্তারিত তথ্য। রাজধানীর যাত্রাবাড়ি থেকে 2 জঙ্গিকে বিপুল পরিমাণ আইটি তৈরির সরঞ্জাম সহ আটক করেছে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপ। এ বিষয়ে ডিএমপির মিডিয়া সেন্টারের ব্রিফ চলছে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। পরবর্তী কোনো হামলার উদ্দেশ্যে এখানে জড়ো হয়েছিল। আমরা তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় নিয়মিত মামলা দায়ের করেছি এবং আমরা পুলিশ রিমান্ডে এনে তাদেরকে আরো ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করব এবং আমরা আশা করছি যে তাদের যে মূল প্রশিক্ষক ফুরকান, যিনি তাদের সংগঠনে ফুরকান ভাই হিসাবে পরিচিত, সেই ফুরকান ভাইয়ের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে এবং আমরা তাকে গ্রেপ্তারের জন্য আমাদের জোর প্রচেষ্টা অব্যাহত রাখছি। আমাদের স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি শক্তিশালী টিম সহ সিটিডিসির ইনভেস্টিগেশন ইউনিটও আমাদের এই অভিযানে অংশ নিচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। না, আমরা তো তাকে গ্রেফতার করলে এই বিষয়গুলো জানতে পারবো, বাট আমরা আমাদের প্রাথমিক ইনভেস্টিগেশনে জানতে পেরেছি তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগের একজন ছাত্র। না, আমি তাদের তৎপরতা অনলাইনে কিছুটা বাড়লেও আমরা বলবো যে তাদের তৎপরতা বাড়ে নাই, কার্যক্রম বাড়ে নাই, হয়তো তারা অনলাইনে একটু অ্যাক্টিভ, বাট আমরা আমাদেরও তৎপরতার কারণে তারা কোনো ঘটনার পূর্বে আমরা তাদেরকে আইনের আওতায় আনতে সক্ষম হই। মগবাজারে যে বিস্ফোরণ ঘটেছে কিছুদিন আগে, সেটা কি এই ধরনের বিস্ফোরণ ছিল নাকি স্বাভাবিক বিস্ফোরণ? না, ওইটা নিয়ে আমরা আজকে কথা বলছি না, বাট ওইটা এই ধরনের কোনো বিস্ফোরক না। কোনো রাজধানীর যাত্রাবাড়ি থেকে যে 2 জঙ্গিকে আটক করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত ব্রিফ করছিলেন ডিএমপির মিডিয়া সেন্টার থেকে কর্মকর্তারা। শিল্প কারখানা খোলার দ্বিতীয় দিনেও ঢাকায় আসছে মানুষ, তবে গেল 2 দিনের মতো তীব্র চাপ নেই। সকাল থেকে রাজধানীর প্রবেশ পথগুলোয় দেখা যায় দলে দলে পায়ে হেঁটে রাজধানীতে প্রবেশ করছে মানুষ। গণপরিবহন নেই, তবে ছোট পরিবহন বিশেষ করে প্রাইভেট কারের আধিক্য রয়েছে। অনেকে ট্রাকে করেও ফিরছেন। এদিন ঘাটেও যানজটের চাপ ছিল কম। যাত্রীরা জানান কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে আসতে হচ্ছে তাদের, তবে রাজধানীর মোড়ে মোড়ে যানবাহনের জট চোখে পড়ার মতো। সকালে যারা অফিসমুখী হয়েছেন তাদের অনেকে যানজটে পড়েছেন। কঠোর লকডাউন এখন কেবল নামে মাত্র, নেই কঠোর স্বাস্থ্যবিধিও। যাতায়াত করার জন্য অন্তত পক্ষে গাড়িটা ছেড়ে দেওয়া হোক। এই যে আজকে আমার কুমিল্লা মৃত্যু পথযাত্রী আমার এক নাতনি, সেখানে আমি যেতে পারতেছি না। হেমায়তপুর থেকে এখানে পুরোটা রাস্তা হেঁটে আসা লাগছে, কোনো গাড়ি নেই। চাকরি যেতে হবে, এই কারণে আসা। আর অপেক্ষা করা যাচ্ছে না, অলরেডি 2 দিন অফিস মিস হয়ে গেছে। পুরো রাস্তা তো হাইটে আসছে, কোনো গাড়ি পাইতেছি না। আর 10 নম্বর যাবো ডাক্তারের কাছে, তাও গাড়ি পাচ্ছি না। 200 টাকা ভাড়া চাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি সহকর্মী নাজমুল হুদার কাছে, তিনি গাবতলী থেকে জানাচ্ছেন সেখানকার সর্বশেষ অবস্থা। নাজমুল, ঢাকার প্রবেশ পথগুলোর কি অবস্থা, যাত্রীরা কি বলছেন, এবং পরিবহন এখন অনেকটাই দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে প্রাইভেট কারের আধিক্য, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন?
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে পরিবহন কিন্তু আসলে গণপরিবহন, ঢাকায় কোনো গণপরিবহন ঢুকছে না এবং ব্যক্তিগত যে প্রাইভেট কার সেটা কিন্তু আসলে চলছে এবং অসংখ্য মানুষ এখনও কিন্তু ঢাকায়, যেহেতু অফিসগুলি খুলে দেওয়া হচ্ছে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে তারা আসলে কি পরিমাণ মানুষ, যেহেতু অফিস চালু হয়েছে এবং অফিসে তারা কর্মস্থল খুলে দেওয়া হয়েছে এবং অনেকেই কিন্তু আসলে তারা আসছে এবং তাদের সঙ্গে আসলে কথা বলতে চাই যে আপনারা আসলেন কিভাবে? আমরা আসলাম খুব দুর্ভোগ রাস্তাঘাটে, রিক্সা, ভ্যানে, এইভাবে চলে আসলাম, হাইটিয়া এইভাবে আসলাম। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে বলছেন যে লোকজন কিন্তু তারা বলছে দুর্ভোগ এবং অসংখ্য মানুষ আপনি দেখছেন যে শুধু ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট কার অর্থাৎ সেগুলো কিন্তু আপনি দেখছেন এবং এর কোনো পণ্যবাহী ট্রাকও কিন্তু আপনি ঢুকছে। এছাড়া যে গণপরিবহন সেটা কিন্তু আসলে আমিনবাজার থেকেই যেসব গাড়িগুলো চলছে ওদিকে সেগুলো সেখান থেকে আটকা দিচ্ছে এবং তারা পায়ে হেঁটে কিন্তু তারা 2 কিলোমিটার পায়ে হেঁটে কিন্তু তারা দেখছেন যে এই রাজধানীতে এসে এরপরে আসে তারা রিক্সা বা ভ্যান বা যেগুলি অন্য ছোট ছোট যে গাড়িগুলি সেগুলিতে তারা আসছে। এছাড়া কিন্তু আসলে যে তারা কিন্তু এখনও যে ঈদের পর থেকে মানুষ লকডাউনের মধ্যে কঠোর লকডাউন কিন্তু আসলে চলছে, কিন্তু কঠোর লকডাউন চললেও আসলে যে কঠোর লকডাউন আর মানছে না মানুষ এবং তাদের অনেকেই আসলে ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, যেসব কারণে তাদের কর্মহীন হয়ে পড়েছে। তারা আসলে ঢাকায় এসে আবার যে কাজ আগে তারা খুঁজে বের করছিল সেই কাজগুলি তারা করছে এবং এই ছিল আমার কাছে লকডাউনের সর্বশেষ খবর। আমার আরেক সহকর্মী রয়েছে রাজধানীতে, মাহমুদুলের কাছে। মাহমুদুল। নাজমুল, ধন্যবাদ নাজমুল। আমি হাবিব বলছিলাম। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর পল্টন এলাকায়। এটি হচ্ছে আমি যে স্থানটিতে আছি, আমার পেছনে হচ্ছে 0 পয়েন্ট। আপনি জানেন যে ঢাকায় বিশেষ করে যারা প্রবেশ করেন, বিশেষ করে এটি হচ্ছে সদরঘাট যে লঞ্চ টার্মিনাল, সেই লঞ্চ ঘাটের প্রবেশ পথ। যদিও লঞ্চ বন্ধ, তারপরও আমরা দেখছি যে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন রাজধানীতে। এখানে একটি পুলিশের চেকপোস্ট রয়েছে, সেখানে যাদেরকে আটক করা হচ্ছে বা যাদেরকে থামানো হচ্ছে তাদের অধিকাংশই কিন্তু ওই বিভিন্ন এলাকা থেকে আসছেন। কেউ মোটরসাইকেলে, কেউ ভ্যান, রিক্সায় এ ধরনের, বা কেউ প্রাইভেট কারে করে রাজধানীতে প্রবেশ করছেন। আর আপনি দেখছেন এখানে চেকপোস্টে একেবারেই যারা অযৌক্তিক কারণে যারা বের হচ্ছেন তাদেরকে কিন্তু মামলা দেওয়া হচ্ছে। এছাড়া আমি রাজধানীর উত্তরা, গুলশান, বিভিন্ন বাড়িধারা, বিভিন্ন সড়ক ঘুরেছি। ওই সমস্ত এলাকায় আমি দেখেছি যে প্রাইভেট কারের আধিক্য বেশি চলাচলের। এছাড়া তবে আমি যে স্থানটিতে আছি এই এলাকায় বেশিরভাগই হচ্ছে আপনার রিক্সা, ভ্যান। তো মোটামুটি বলা চলে যে লকডাউন কঠোর বলা হলেও কঠোর নেই এখনো পর্যন্ত। কারণ আপনি জানেন যে গতকাল শেষ হয়েছে এই যে গণপরিবহন চালুর স্বল্প মেয়াদে যে গণপরিবহন চালুর নির্দেশনা, সেটি তো মোটামুটি এখন বলতে হবে যে লকডাউন কঠোর না হলেও লকডাউনের যে রেশ সেটি রয়েছে বলতেই হবে। তারপরেও স্বাস্থ্যবিধি কোথাও কোথাও উপেক্ষিত হচ্ছে। এটি হচ্ছে মূলত সার্বিক পরিস্থিতি। তো আমার কাছে রাজধানীর পল্টন এলাকা থেকে লকডাউনের সর্বশেষ চিত্র এমনটাই ছিল। আফরিন। হাবিবুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। সহকর্মী নাজমুল হুদা এবং হাবিবুল ইসলাম হাবিব ছিলেন আমাদের সাথে। কঠোর লকডাউনের যে সর্বশেষ অবস্থা এবং যেহেতু শিল্প কলকারখানা খুলে দেওয়া হয়েছে, পথের ভোগান্তি মাথায় নিয়েই কিন্তু সাধারণ মানুষ ঢাকামুখী হচ্ছেন। 2-1 জেলায় করোনা সংক্রমণ কিছুটা কমলেও বেশিরভাগ জেলায় আক্রান্ত ও মৃত্যুর হার এখনও ঊর্ধ্বমুখী। 24 ঘন্টায় করোনা ও উপসর্গে দেশের বিভিন্ন জেলাতে প্রাণ হারিয়েছেন 135 জন। রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে করোনা ও উপসর্গে 15 জনের মৃত্যু হয়েছে। খুলনার করোনা ডেডিকেটেড 4 হাসপাতালে 7 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে প্রাণ হারিয়েছেন 23 জন। এছাড়া কুষ্টিয়ায় 9, রংপুরে 7, চট্টগ্রামে 11, সাতক্ষীরায় 5, শেরপুরে 3, পটুয়াখালীতে 3, ঝিনাইদহে 3, বগুড়ায় 26 ও বরিশালে 23 জন মারা গেছেন। মৃত্যুর হার কমলেও হাসপাতালে কমেনি রোগীর চাপ। এ কারণে কোনো কোনো হাসপাতালে শয্যা ও আইসিইউ সংকট দেখা দিয়েছে।
বরিশাল থেকে এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাহাত খান। রাহাত, বরিশালে আজ 23 জনের মৃত্যু হয়েছে। সার্বিক অবস্থা কেমন দেখছেন? হাসপাতালগুলোতে রোগীর চাপ কতটুকু, আর আইসিইউ যে ব্যবস্থা সেটা আসলে সবাইকে দেয়া যাচ্ছে কিনা? ধন্যবাদ আফরিন। আসলে আপনি যেটি বলেছেন যে গত 24 ঘন্টা অর্থাৎ গতকাল সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত শেরেবাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে 23 জন রোগীর মৃত্যু হয়েছে, যার মধ্যে 5 জনের করোনা শনাক্ত হয়েছে এ পর্যন্ত, বাকিরা কিন্তু উপসর্গ নিয়ে মারা গেছেন। এবং আমরা করোনা ওয়ার্ডে এসে যতটুকু জেনেছি যে মূলত যেসব রোগীরা আসে তাদের অধিকাংশই থাকে শ্বাসকষ্ট, এবং শ্বাসকষ্ট থাকার কারণে তাদের অক্সিজেনের প্রয়োজন হয়, অক্সিজেন দেওয়ার, কিন্তু সিলিন্ডার অক্সিজেনের প্রচুর সংকট রয়েছে। এই মুহূর্তে আপনি করোনা ওয়ার্ডের সামনে যে মানুষজনের ভিড় দেখছেন তারা রোগীর স্বজন, তাদের স্বজনরা ভর্তি রয়েছে করোনা ওয়ার্ডে, কিন্তু অক্সিজেনের অভাবে এখানে হাহাকার চলছে। আমরা একটু কথা বলবো এখানে যারা রোগী রয়েছেন বা রোগীর স্বজন, ভাই অক্সিজেনের কি অবস্থা এখানে একটু বলুন তো। এখানে অক্সিজেনের পুরোই সংকট। তারা বলতেছে যে পর্যাপ্ত অক্সিজেন আছে, যে দেখেন সিরিয়ালে লোক আছে প্রায় 100-র মতো সিরিয়ালে লোক আছে, কিন্তু অক্সিজেন আসছে প্রায় 60 থেকে 70টার মতো। তারপর তারা কিছু অক্সিজেন প্রায় 20টার মতো স্টকে রেখে দিবে, বাকিটা দিবে। তাই 50 জনের মতো লোক অক্সিজেন পাইলো আর বাকি 50 জন পাইলো না। তাহলে এই লোকগুলোনের কি অবস্থা হইলো? আর এখানে সিচুয়েশন খুবই খারাপ। আপনার কাছ থেকে শুনি ভাই, অক্সিজেনের কি সংকট আছে এখানে? অক্সিজেনের সংকট আছে। সকাল থেকে অক্সিজেন পাইনি, রোগী ভর্তি করছি, 40% পালস হলে এখন পর্যন্ত সে অক্সিজেন দিচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে অক্সিজেন আছে পর্যাপ্ত, কোনো অক্সিজেন পাই না। সকাল থেকে 550 থেকে সকালে 17,000 টাকা এখন রুগী যাই যাই অবস্থা। রুগী দেখেন রুগী নাই, রুগী নাই। এই যে কাশীপুর চৌমাঠ আছে না, কাশীপুর চৌমাঠ, তাদের অক্সিজেন প্রয়োজন, তাদের যদি অক্সিজেন সময় মতো দেওয়া না যায় কি অবস্থা হয়? অবস্থা তো খুব সিরিয়াস অবস্থা। সে তো আর বাঁচার কোনো আশা থাকে না, রুগীও নার্ভাস হয়ে যায়। যে গতকালকে আপনার 11টায় অক্সিজেন শেষ হয়ে গেছে, সেই অক্সিজেন পাইছি 4টের সময়। অক্সিজেন এতটাই সংকট। আমি আসছি এখানে। অক্সিজেন স্বল্পতা বেশি দেখা যাচ্ছে, অক্সিজেনের কারণে অনেক লোক মারা যাচ্ছে। যেটা আমরা একটু দেখাবো যে এখানে যে দীর্ঘ লাইন দেখছেন, এই লাইন কিন্তু অক্সিজেন পাওয়ার লাইন, অর্থাৎ অক্সিজেন সিলিন্ডার পাওয়ার লাইন। এইভাবে লাইন সারাদিন লেগে থাকে, প্রতিদিন 3-4 বার অক্সিজেন সিলিন্ডার আসে, কিন্তু যে পরিমাণ সিলিন্ডার আসে সেগুলো দিয়ে আসলে সবগুলো আসলে মেকআপ করা সম্ভব হয় না। কিন্তু কর্তৃপক্ষ বলছে তাদের 550 সিলিন্ডার আছে, কিন্তু পরিস্থিতি তো আপনারা নিজেরাই দেখলেন। এই ছিল শেরেবাংলা মেডিকেলের করোনা ওয়ার্ড থেকে। রাহাত খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ সংবাদ সংগ্রহের জন্য। সহকর্মী রাহাত খান বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে যেমনটি জানাচ্ছিলেন যে অক্সিজেনের সংকট রয়েছে তীব্র, এবং রোগীরা কিন্তু দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন অক্সিজেনের জন্য। এদিকে করোনা ভাইরাস মহামারী শুরুর পর শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বিবেচনায় সদ্য শেষ হওয়া জুলাই মাসেই বাংলাদেশ সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখেছে। 16 মাসের মধ্যে এই মাসে যত মানুষের মধ্যে কোভিড-19 শনাক্ত হয়েছে তা মোট আক্রান্তের 1/4 বেশি, এবং মৃত্যুর সংখ্যা মোট মৃত্যুর 1/3 বেশি। জুলাইয়ে 3,36,226 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এবং আক্রান্তদের মধ্য থেকে 6,182 জনের মৃত্যু হয়েছে, যেখানে 31 জুলাই পর্যন্ত দেশে করোনা ভাইরাসের রোগীর শনাক্ত হয়েছেন মোট 12,49,484 জন, এবং এই রোগে মারা গেছেন মোট 20,685 জন। মোট আক্রান্তের 26.91% এবং মোট মৃত্যুর 29.87% ছিল গেল জুলাই মাসে। সবচেয়ে কম সংখ্যক রোগী ছিল ফেব্রুয়ারিতে 1077 জন। রাজধানীতে বিপুল মাদকদ্রব্য সহ আটক হলেন ফারিয়া মাহমুদ পিয়াসা ও মৌ আক্তার নামে 2 মডেল। পুলিশ বলছে তারা রাতের রানী বলেই সুপরিচিত। বিত্তবান পরিবারের সন্তানদের মদ, ইয়াবা, সীসা সহ নানা মাদক সরবরাহ করত তারা। বিভিন্ন সময় গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলও করত বলে জানায় পুলিশ। আরও জানাচ্ছেন সজল দাস। রাজধানীর বাড়িধারা 9 নম্বর রোডের 3 নম্বর বাসায় রোববার রাতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয় বিদেশি মদ ও ইয়াবা সহ বিভিন্ন মাদকদ্রব্য। এ সময় মডেল ফারিয়া মাহমুদ পিয়াসাকে গ্রেপ্তার করা হয়। পৃথক অভিযানে রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকেও উদ্ধার করা হয় বিপুল মাদক। সেখান থেকে আটক করা হয় মডেল মৌ আক্তারকে। ওনারা 4 ঘন্টা এখানে অভিযান চালাচ্ছে, কিছুই পায়নি, ওনারা বাইরে থেকে নিয়ে আসছে।
আটক দুজন একই চক্রের সদস্য উল্লেখ করে পুলিশ জানায় বিত্তবান পরিবারের সন্তানদের মাদক সরবরাহ আর ব্ল্যাকমেইল করাই ছিল এই চক্রের কাজ। আমরা সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বাড়িধারা একটি বাসায় এবং মোহাম্মদপুরে একটি বাসায় আমরা অভিযান পরিচালনা করেছি। বাড়িধারার বাসাটি হচ্ছে পিয়াসা থাকেন আর এই বাসা থাকেন মৌ। তাদের বিরুদ্ধে তারা হলো একটা সংঘবদ্ধ ব্ল্যাকমেলিং চক্রের সদস্য। তারা প্রায়শই তাদের বাসাগুলিতে ভর্তি বয়সী উচ্চবিত্তের সন্তানদেরকে তারা নিয়ে আসে। সেখানে এসে তারা তাদের সাথে বিভিন্ন ধরনের আপত্তিকর ছবি তুলে তাদেরকে এই ছবিগুলি ধারণ করে তারা তাদের বাবা মা ভাই বোন আত্মীয়স্বজনকে তারা দেখাবে বলে তারা ভয় দেখায়, যার প্রেক্ষিতে উচ্চবিত্ত মধ্যবিত্তের সন্তানেরা বা উচ্চবিত্তের এরা তাদের কাছে বিভিন্ন সময় টাকা দিয়েও ম্যানেজ করতে পারে না। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আরও তথ্য পেতে রিমান্ডের আবেদন করা হবে বলে জানায় পুলিশ। সজল দাস, নিউজ 24, ঢাকা। এবারে শোকাবহ আগস্ট। একসময় বাংলাদেশ নিয়ে কটাক্ষ করতেন বিদেশিরা। আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে সেই সোনার বাংলা। ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষের অর্থনৈতিক মুক্তির যে বীজ রোপণ করেছিলেন তা এখন বিশ্বের বিষয়। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের নেতৃত্ব দিতে পেরেছিলেন মাত্র 3 অর্থবছর, অথচ এই সময়ই মাথাপিছু আয় ও বিস্ময়কর প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। শোকাবহ আগস্টে বঙ্গবন্ধুর অর্থনৈতিক মুক্তির ভাবনা ও দেশের অগ্রযাত্রার কথা জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। অদম্য বাঙালিকে দমিয়ে রাখা যায়নি। 50 বছর আগে ইতিহাসের মহানায়কের দৃপ্ত উচ্চারণ এখনও চিরভাস্বর। বঙ্গবন্ধুর ঐতিহাসিক সেই ভাষণেই লেখা হয় 56,000 বর্গমাইলের ইতিহাস, গণমানুষের অর্থনৈতিক মুক্তির ভাবনাও। যুদ্ধ পরবর্তী সদ্য স্বাধীন বাংলাদেশ যখন বিপর্যস্ত আর দুর্ভিক্ষের ছোবলে ছিন্ন ভিন্ন, তখন মাত্র 3 বছরেই বঙ্গবন্ধুর নেতৃত্বে মাথাপিছু আয় 1970-71 সালের $85 থেকে উঠে আসে $271। বিশ্বব্যাংকের হিসাবে কেবল মাথাপিছু আয় নয়, 1970-71 অর্থবছরের নেতিবাচক প্রবৃদ্ধি বিস্ময়করভাবে তা 1974-75 সালে ছাড়িয়ে যায় 7%। এছাড়া মূল্যস্ফীতির চাপ কমে আসে 20%। কৃষকদের জন্য নেন যুগান্তকারী সব সিদ্ধান্ত, যেখানে জমির খাজনা মওকুফ, মালিকানার সর্বোচ্চ সিলিং নির্ধারণ সহ উৎপাদন বাড়াতে কৃষিবান্ধব নীতি সহায়তার উদ্যোগ নেন বঙ্গবন্ধু। তার রাজনীতির মাধ্যমে অর্থনৈতিক মুক্তি অর্জন এবং মৌলিক চাহিদা মানুষের যাতে ব্যবস্থা করা যায়, সেটা তার অর্থনৈতিক মূল দর্শন ছিল। মানুষ ছিল কেন্দ্রবিন্দুতে, তাদের কল্যাণ সাধন। তিনি 1 লক্ষ সার্টিফিকেট মামলা কৃষকদের উপর থেকে তুলে নিয়েছিলেন এবং একই সঙ্গে আধুনিক বীজ এবং সেচের ব্যবস্থা করেছিলেন, বিদেশ থেকে খাদ্য আমদানির ব্যবস্থা করেছিলেন। বঙ্গবন্ধুর দেখানো পথে তার কন্যার নেতৃত্বে এগিয়ে চলছে অদম্য বাংলাদেশ। শত প্রতিকূলতা আর বাধা মোকাবেলা করেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আজকের বাংলাদেশ। তাই 1971-72 সালের মাত্র $900 কোটি অর্থনীতি এখন ছাড়িয়েছে $33,000 কোটি। দারিদ্র নির্মূলে বড় সাফল্য তো আছেই, প্রতিবেশী ভারত ও পাকিস্তানের চেয়েও বাংলাদেশে গিয়েছে নানা সূচকে। পাকিস্তানের চেয়ে প্রায় দ্বিগুণ মাথাপিছু আয় আর ভারতের মাথাপিছু জিডিপিকেও ছাড়িয়েছে বাংলাদেশ। তো এই 10 বছরে জনবন্ধু শেখ হাসিনার নেতৃত্বে অর্থনীতিটা এমন ভাবে দ্রুত গতিতে, অত্যন্ত স্টেডি ভাবে এটা অগ্রসর হয়েছে সর্বক্ষেত্রে। 50 বছরের পথচলায় তলাবিহীন ঝুড়ি আজ কেবলই বিস্ময় ছড়ায়। পদ্মার বুকে নিজস্ব অর্থায়নে রচিত হয় উন্নয়ন যাত্রা, অবাক তাকিয়ে রয় বিশ্ব। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ার সাথে সাথে এবার নতুন আতঙ্ক ব্ল্যাক ফাঙ্গাস। প্রথম ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হল 60 ঊর্ধ্ব পটিয়ার এক নারী। করোনার প্রভাব বেড়ে যাওয়ায় আইসিইউ এর জন্য বাড়ছে হাহাকার, মিলছে না শয্যা। ফিল্ড হাসপাতাল সহ পর্যাপ্ত আইসোলেশন সেন্টার না থাকার কারণেই মেডিকেলের করিডরেও ঠাঁই হচ্ছে না রোগীর। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রামে বেড়ে চলেছে করোনা সংক্রমণ, তীব্র সংকট আইসিইউ বেডের। একজনের মৃত্যু হলেই আরেকজন পাচ্ছেন একটি আইসিইউ বেড। হাসপাতালগুলোতে ধারণ ক্ষমতার কয়েক গুণ করোনা আক্রান্ত রোগী, খালি নেই বেড, মেঝে এবং বারান্দাও। আইসিইউতে খুব খারাপ কন্ডিশন আছে,
মানে ওনার স্যাচুরেশন, এখন অক্সিজেন ওনাকে প্রেশার দিয়ে দিতে হচ্ছে, উনি নিজে মুখে অক্সিজেন নিতে পারতেছে না। আইসিইউ কেউ মরলে অথবা কেউ সুস্থ হয়ে বাড়ি গেলে পাওয়া যাচ্ছে আর কি। আমাদের জেলা হাসপাতালে কিন্তু 18টা আইসিইউ আছে, যেটা চট্টগ্রাম শহরে কিন্তু সরকারি লেভেলে সর্বোচ্চ, চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ। এবং এই 18টা বেড আপনি প্রতিদিন যদি দেখেন যে প্রতিদিনই পূর্ণ থাকছে। চিকিৎসার এই সংকটে নতুন আতঙ্ক ব্ল্যাক ফাঙ্গাস। চট্টগ্রাম মেডিকেলে ভর্তি আছেন ষাটোর্ধ্ব এক নারী, তার প্রয়োজনীয় ওষুধ না পাওয়ায় হতাশ পরিবার। আমার আম্মাকে বাঁচানোর জন্য ওষুধের ব্যবস্থা করে দিন, কেউ না কেউ লিঙ্ক করে দিন আমাদেরকে। ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। রোগ প্রতিরোধ ক্ষমতা আগে থেকেই কম, সেই ক্ষেত্রে ব্ল্যাক ফাঙ্গাস আপনাকে আক্রমণ করতে পারে। কাজেই আপনি কোভিড পেশেন্ট হলেই ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হবেন, এই ধরনের একটা ধারণা অমূলক। হাসপাতালে রোগীর চাপ কমাতে আইসোলেশন সেন্টার বাড়ানোর কোনো বিকল্প নেই বললেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আইসোলেশন সেন্টার, ফিল্ড হসপিটাল গড়ে উঠেছিল মানুষের অনুদানে। সেই ধরনের স্বেচ্ছাসেবক উদ্যোগী থাকলেও কিন্তু আমার মনে হয় যে কি ডোনেশনের অভাবে সেগুলো এখন আর কোনো কাজ করতে পারছে না। চট্টগ্রামের সরকারি বেসরকারি হাসপাতাল মিলিয়ে আইসিইউ আছে 162টি, সাধারণ বেড 3872টি, আর হাইফ্লো নেজাল ক্যানোলা আছে 171টি। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। করোনার থাবায় পেছালো মেট্রো রেলের টার্গেট। চলতি বছরের ডিসেম্বরে মেট্রো রেল চালুর কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না। সেই জায়গায় 2022 সালের ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চালু হবে বলে জানিয়েছেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। তবে মতিঝিল পর্যন্ত কবে চালু করা সম্ভব হবে সে বিষয়ে নিশ্চয়তা দিতে পারছে না কর্তৃপক্ষ। করোনাকালে বসে নেই জঙ্গিরা, বরং চলছে অনলাইনে সদস্য সংগ্রহের কাজ। গোয়েন্দা তথ্য বলছে জঙ্গিদের আবার পুনর্গঠিত হওয়ার চেষ্টা আছে। তারা বিভিন্ন অ্যাপে চ্যানেল খুলে প্রচারণা চালাচ্ছে। তবে সামনে আসার মতো শক্তি জঙ্গিদের নেই বলে মনে করেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। তাদের কঠোর সাইবার পেট্রোলিং এর কারণে চূড়ান্ত পরিকল্পনার আগেই ধরা পড়ছেন তারা। ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি সহ 33 দেশে চালু হলো কোভিড পাসপোর্ট। পর্যটকদের জন্য এই পাসপোর্ট অপরিহার্য হয়ে উঠেছে। সাধারণত মোবাইল ফোনে অ্যাপের মাধ্যমে এই পাসপোর্টের অ্যাক্সেস দেওয়া হয়, তবে কিছু ক্ষেত্রে কাগজে পাসপোর্টও আছে। করোনার ভ্যাকসিন নেয়ার সার্টিফিকেটকেই বলা হচ্ছে কোভিড পাসপোর্ট। এই মুহূর্তে উচ্চ ঝুঁকিতে থাকা বিশ্বের নাগরিকদের এক দেশ থেকে অন্য দেশে যেতে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রবেশে ভ্যাকসিনের প্রমাণ দিতে হচ্ছে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। টানা 3 দিন বন্ধ থাকার পর সোমবার খুলেছে ব্যাংক। সকাল 10টায় শুরু হওয়া লেনদেন চলবে দুপুর 2:30টা পর্যন্ত। তবে অন্যান্য কার্যক্রম সম্পন্ন করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল 4টা পর্যন্ত। দেশে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে 1 আগস্ট ব্যাংক বন্ধ ছিল। তার সঙ্গে সাপ্তাহিক ছুটির শুক্র ও শনিবার যোগ করে ব্যাংকের লেনদেন বন্ধ ছিল একটানা 3 দিন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমারের জরুরি অবস্থা আগামী 2023 সালের আগস্ট মাস পর্যন্ত বাড়ানো হয়েছে। আর দেশটির সামরিক শাসক মিন অং হুইং নবগঠিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছেন। ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পরপরই জান্তা নেতারা 1 বছরের জন্য দেশে জরুরি অবস্থা ঘোষণা করে 2 বছরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। রোববার 2023 সালের আগস্টের কথা বলে জান্তা নেতা এই সময়সীমা 6 মাস বাড়ালেন। ওমান উপকূলে তেলের ট্যাঙ্কারে প্রাণঘাতী হামলার জন্য ইরানকেই দায়ী করেছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। দুদেশের বিশ্বাস ওই হামলার নেপথ্যে রয়েছে ইরান। একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন দাবি করে এর পাল্টা পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা। বৃহস্পতিবার ওমান উপকূলে হামলার শিকার হয় ইসরায়েলি প্রতিষ্ঠান পরিচালিত ট্যাঙ্কার। হামলায় এক ব্রিটিশ ও এক রোমানিয়া নাগরিকের মৃত্যু হয়েছে। এবারে খেলার খবর।
বাংলাদেশের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে এখন ঢাকায় অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। এই সিরিজের জন্য রোববার দিবাগত রাতে 17 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। অস্ট্রেলিয়ার শর্ত অনুযায়ী হোম সিরিজে নতুন কাউকে স্কোয়াডে যোগ করার সুযোগ ছিল না নির্বাচকদের। এতে করে বাদ পড়তে হয় দলের অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকুর রহিমকে। এজন্য নতুন করে দল ঘোষণার প্রয়োজন না হলেও বাদ ছিল আনুষ্ঠানিকতার। 5 ম্যাচ বঙ্গবন্ধু টি-20 সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার। সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আর শুরু হবে সন্ধ্যা 6টায়। শেষ করছি দুপুর 12টার সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।